একটা প্রশ্ন করি, ধরুন আপনার আজ হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেল বা আপনার সন্তানের ক্যান্সার ধরা পড়ল, তখন আপনি কি করবেন? সরকারি হাসপাতালে যাবেন, বেসরকারি হাসপাতালে যাবেন, নাকি দেশের বাইরে যাবেন চিকিৎসার জন্য? কারণ বাংলাদেশের লাখ লাখ মানুষের কাছে এই তিনটি অপশনের কোনোটি সহজে বাস্তব নয়। অনেকেই চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে তার শেষ সম্বল জমিটুকু বিক্রি করে, আর কেউ টাকা জোগাড় করতে না পেরে নীরবে মৃত্যুর অপেক্ষা করে। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটি আমাদের স্বাস্থ্য খাতের দৈনন্দিন চিত্র। 17 কোটিরও বেশি মানুষের দেশে সরকার স্বাস্থ্য খাতে ব্যয় করে বিশ্বের সর্বনিম্ন দেশগুলোর মতো। এখন প্রশ্ন হলো, যখন একটি রাষ্ট্র তার নাগরিকের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে পারে না, তখন সেই রাষ্ট্র কি সত্যি উন্নয়নের গল্প লিখতে পারে? কেন বাংলাদেশের হাসপাতালগুলোর এমন ভঙ্গুর অবস্থা? কেন চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে একটি পরিবারকে রাতারাতি গরিব হতে হচ্ছে? এটা কি স্বাস্থ্য খাতের সংকট, নাকি আমাদের ভবিষ্যতের সংকট? বাংলাদেশকে প্রায় বলা হয় দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক বিশ্ব। আমাদের মেট্রো রেল হয়েছে, পদ্মা সেতু হয়েছে, জিডিপিও বেড়েছে, অর্থনীতিও বড় হয়েছে। কিন্তু একটা মৌলিক প্রশ্ন সবসময় আলোচনার বাইরেই থেকে যায়। একটি দেশের মানুষ অসুস্থ হলে যদি চিকিৎসাই না পায়, তাহলে সেই দেশের উন্নয়ন কতটা অর্থবহ? বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশ তার স্বাস্থ্য খাতে মোট জিডিপির প্রায় 2%-এরও কম ব্যয় করে। দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় আমাদের স্বাস্থ্য খাতে বরাদ্দ অনেক কম। একবার চিন্তা করে দেখুন, একদিকে 17 কোটিরও বেশি মানুষ, অন্যদিকে স্বাস্থ্য খাতে সবচেয়ে কম বরাদ্দ দেয়া দেশগুলোর একটি আমরা। আমাদের হাসপাতাল আছে, কিন্তু পর্যাপ্ত বেড নেই। আবার বেড থাকলে পর্যাপ্ত নার্স নেই, আবার নার্স থাকলে পর্যাপ্ত যন্ত্রপাতি নেই, আর পর্যাপ্ত যন্ত্রপাতি যদি থেকেও থাকে, তাহলে তার অপারেটর নেই। পুরো সিস্টেমটাই এক ধরনের অস্থায়ী সংকটের মধ্যে আটকে আছে। ধরুন আপনি একজন কৃষক, আপনার মাসিক আয় 15 থেকে 20 হাজার টাকা। আপনার সন্তানের কাল কিডনির সমস্যা ধরা পড়ল, এখন আপনি কি করবেন? বাংলাদেশের চিকিৎসা খরচে 70%-এরও বেশি টাকা রোগীকে তার নিজের পকেট থেকেই দিতে হয়। এর অর্থ আপনি অসুস্থ হলে সরকার নয়, কোনো সামাজিক সংস্থাও নয়, প্রথম ধাক্কাটা আপনাকেই নিতে হবে। আর এই প্রথম ধাক্কাটা নিতে গিয়ে অনেক পরিবারই পুরোপুরি ধ্বংস হয়ে যায়। গবেষণা বলছে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ শুধু চিকিৎসার খরচ বহন করতে গিয়ে প্রতি বছর দারিদ্র্যসীমার নিচে চলে যায়। একবার ভাবুন, একটা রোগ, একটা অপারেশন, আর সেটাই একটা পুরো পরিবারের জন্য অর্থনৈতিক মৃত্যুদণ্ড। সবচেয়ে বেশি টাকা যায় কোথায়? ওষুধে, তারপর ডায়াগনস্টিক টেস্ট। কারণ সরকারি হাসপাতালে গেলে প্রায় শোনা যায়, এই টেস্টটা বাইরে থেকে করান, এই ওষুধটা বাইরে থেকে কিনুন। এর ফলে দরিদ্র মানুষগুলো শেষ পর্যন্ত হাসপাতালের গণ্ডি পেরিয়ে বেসরকারি খরচের ফাঁদে পাড়া দেয়। এটি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার নির্মম বাস্তবতা। আপনি অসুস্থ হওয়ার আগে হয়তো দরিদ্র ছিলেন, কিন্তু চিকিৎসা নেওয়ার পর আপনি দরিদ্র হয়ে যেতেও পারেন। বাংলাদেশের অধিকাংশ মানুষের জন্য স্বাস্থ্যসেবার শেষ আশ্রয়স্থল হচ্ছে সরকারি হাসপাতাল। কারণ বেসরকারি হাসপাতালের বিল একজন সাধারণ মানুষের মাসিক আয়ের চেয়েও বেশি। কিন্তু সমস্যা হলো, যেই জায়গাটি মানুষের শেষ ভরসা হওয়ার কথা, সেই জায়গাটি আজ লড়াই করছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। চলুন এবার ঢুকে পড়ি দেশের সবচেয়ে বড় হাসপাতালগুলোর একটি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালের শয্যা সংখ্যা 2600, কিন্তু প্রতিদিন এই হাসপাতালে চিকিৎসা নিতে আসে 10 থেকে 12 হাজার মানুষ। সংখ্যাটা আবার একবার শুনুন, 2600 বেড, কিন্তু রোগী কয়েক গুণ বেশি। এর ফলাফল কি হয়? এক বেডে 2 জন অথবা 3 জন, আর অনেকের ভাগ্যে বেডও জোটে না, কেউ করিডোরে অথবা সিঁড়ির পাশে। ভাবুন, একজন মানুষ হাসপাতালে এসেছে সুস্থ হওয়ার জন্য, কিন্তু তাকে শুতে হচ্ছে ধুলোবালি আর মানুষের ভিড়ে ভরা করিডোর। এটা শুধু অব্যবস্থাপনা না, এটা মানবিক বিপর্যয়। অনেক ক্ষেত্রে রোগীরা চিকিৎসার জন্য না, হাসপাতালের বেডের অপেক্ষা করতে করতে মারা যায়। যখন একটি সিস্টেম দুর্বল হয়ে পড়ে, তখন সেই শূন্যস্থান পূরণ করে অন্য কেউ। বাংলাদেশের অনেক হাসপাতালে সেই শূন্যস্থান পূরণ করেছে দালাল বা সিন্ডিকেটরা। এখন আপনি হয়তো ভাবছেন যে হাসপাতালে দালাল কোত্থেকে? এগুলা আগে করা প্রয়োজন, কারণ এখানে দালালির সংখ্যা খুব কম দেখালো, দালালির সংখ্যা 100-তে 100%। কিন্তু বাস্তবতা আরও ভয়ঙ্কর। হুইল চেয়ার লাগবে, টাকা দিন। স্ট্রেচার লাগবে, টাকা দিন। রোগীকে ভালো চিকিৎসা করাতে যান, টাকা দিন। একজন অসহায় মানুষ যখন তার স্বজনকে নিয়ে জীবন মৃত্যুর লড়াই করছে, ঠিক তখনই তাকে এসব অঘোষিত খরচের মুখোমুখি হতে হয়। আর এই অর্থগুলো রাষ্ট্রীয় কোষাগারে যায় না, যায় এই অসাধু সিন্ডিকেটদের পকেটে। এমার্জেন্সি মেডিসিনের স্টক শেষ, টেস্ট বাইরে থেকে করাতে হবে। এজন্য এক অদ্ভুত বাস্তবতা,
সরকারি হাসপাতালের যেখানে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথা, কিন্তু রোগীকে শেষ পর্যন্ত সব কিছুর জন্যই টাকা দিতে হয়। ধরুন আপনি একটি হাসপাতাল বানালেন, বিশাল ভবন, দামি যন্ত্রপাতি, কিন্তু সেখানে কাজ করার মতো পর্যাপ্ত ডাক্তার বা নার্স নেই। তাহলে কার্যত সেটাকে কি হাসপাতাল বলা যাবে? বাংলাদেশের স্বাস্থ্য খাতে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি এখানে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী একজন ডক্টরের বিপরীতে 3 জন নার্স থাকতে হবে, কারণ রোগীর পাশে সবচেয়ে বেশি সময় কাটান নার্সরাই। কিন্তু আমাদের দেশে এই অনুপাত প্রায় উল্টো, ফলে চিকিৎসকদের উপর অস্বাভাবিক চাপ তৈরি হয়। একজন ডাক্তারকে কখনো কখনো শত শত রোগী দেখতে হয়। এর ফলাফল কি হয়? রোগীর সাথে পর্যাপ্ত কথা বলার সময় থাকে না, রোগের ইতিহাস জানার সময় থাকে না। অনেক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি হয়। রোগীরা মনে করেন ডাক্তার তাদের কথা শুনছে না, আর ডাক্তাররা মনে করেন তারা অসম্ভব চাপের মধ্যে কাজ করছে। ঢাকায় থাকলে তো কমপক্ষে হাসপাতাল পাওয়া যায়, কিন্তু প্রত্যন্ত অঞ্চলের মানুষ, তাদের জন্য বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ পদগুলো বছরের পর বছর খালি পড়ে থাকে। অপারেশন সুবিধা নেই, কখনো কখনো অ্যানেস্থেশিয়া দেওয়ার লোকও থাকে না। ফলে একজন প্রসূতি মাকে জরুরি অপারেশনের জন্য জেলা শহরে পাঠানো হয়, জেলা থেকে বিভাগীয় শহরে, বিভাগীয় শহর থেকে ঢাকায়। কিন্তু সব রোগী এই দীর্ঘযাত্রা শেষ করতে পারে না, অনেকে পথেই মারা যায়। এখন প্রশ্ন হলো, একজন মানুষের বেঁচে থাকার সম্ভাবনা কি নির্ভর করবে তার অবস্থানের উপর? ভাবুন, একজন রোগী এমআরআই করার জন্য মাসের পর মাস অপেক্ষা করছে, আর হাজার হাজার কোটি টাকার যন্ত্রপাতি তালাবদ্ধ ঘরে পড়ে আছে। বাংলাদেশের বহু সরকারি হাসপাতালে হাজার হাজার যন্ত্রপাতি অচল বা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। কেন? কারণ টেকনিশিয়ান নেই, যন্ত্র আছে কিন্তু রক্ষণাবেক্ষণ নেই। ফলে কোটি কোটি টাকার যন্ত্র ধুলো খাচ্ছে, আর রোগীকে বাইরে গিয়ে টাকা খরচ করে টেস্ট করাতে হচ্ছে। প্রতি বছরই লক্ষ লক্ষ বাংলাদেশি চিকিৎসার জন্য বিদেশে যায়, বিশেষ করে ভারতে। অনেকেই এটাকে ধনীদের বিলাসিতা মনে করে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বেশিরভাগ মানুষ বিদেশে যায় আস্থার জন্য, কারণ তারা নিশ্চিত হতে চায় তাদের রোগ নির্ণয় সঠিক হয়েছে কিনা, চিকিৎসা সঠিক হচ্ছে কিনা, তাদের জীবন যথাযথ গুরুত্ব পাচ্ছে কিনা। এসব শুধু স্বাস্থ্যসেবার সংকট না, এটা আস্থার সংকট। যখন একজন রোগী নিজের দেশের হাসপাতালের চেয়েও বিদেশি হাসপাতালের উপর বেশি আস্থা রাখে, তখন সেটা পুরো রাষ্ট্রের জন্য একটা সতর্ক সংকেত। এখন আবার একটু শুরুতে ফেরা যায়। এসব কি শুধু হাসপাতালের সংকট, ডাক্তারের সংকট, নাকি বাজেটের সংকট? না, এর চেয়েও বড় কিছু। কারণ স্বাস্থ্যসেবা শুধু চিকিৎসার বিষয়, এটা অর্থনীতির বিষয়, মানবাধিকারের বিষয়। কারণ একজন নাগরিক যখন চিকিৎসার খরচে নিঃস্ব হয়ে যায়, তখন সেটা অর্থনীতির ক্ষতি। আর যখন একজন নাগরিক রাষ্ট্রের হাসপাতালের উপর আস্থা হারায়, তখন সেটা রাষ্ট্রের ক্ষতি। একটা অসুস্থ জাতি কখনো সত্যিকারের উন্নত জাতি হতে পারে না। বড় বড় অবকাঠামো গুরুত্বপূর্ণ, কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো হলো দেশের মানুষ। কারণ অসুস্থ মানুষ দিয়ে উন্নয়নের গল্প লেখা যায় না। একটা রাষ্ট্রের আসল শক্তি তার দেশের ভবনের উচ্চতা না, বরং তার সবচেয়ে অসহায় নাগরিককে বাঁচিয়ে রাখার সক্ষমতা। আই হোপ আজকে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে। ভিডিও ভালো লেগে থাকলে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে অ্যাওয়্যার, স্টে কিউরিয়াস, টাটা।